নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে সবাইকে স্বাগত জানাই। শিলং ট্যুরের আজকে হচ্ছে আমাদের 4th ডে। 4th ডেতে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কি কি দেখেছি, সম্পূর্ণটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে চটপট তোমার সাথে শিলংয়ের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকের ডেট হচ্ছে 28 মে 2024। এখন সকাল 7টা বাজে। স্নান ধান করে রেডি হয়ে আমরা সকাল সকালই হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা ঘুরতে যাব মাওলিলং অ্যান্ড ডাউকি। মেঘালয়া ট্যুরিজমের বাসে চেপে বসেছি। সকাল 8:30টায় আমাদের বাস ছেড়েছে। মেঘালয়া ট্যুরিজমের বাস স্ট্যান্ডে কী করে পৌঁছালাম সেই ভিডিও আমি সম্পূর্ণটাই আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে মাওলি অ্যান্ড ডাউকি ঘোরা প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের ক্যানিয়ন ভ্যালি। সাইক্লোন রুমেলের জন্য ওয়েদার ভীষণই বাজে। 26 তারিখ থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, রুমেলকে উপেক্ষা করে আমরা ছাতা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো ক্যানিয়ন ভ্যালি দেখার জন্য অ্যাডাল্টদের হচ্ছে 20 টাকা করে টিকিট, আর 10 বছরের নিচের বাচ্চাদের হচ্ছে 10 টাকা করে। আমার আগেই ছাতা নিয়ে রিক কিন্তু ভিউ পয়েন্টে পৌঁছে গেছে। এই সুযোগে আমি আর রিক মিলে কয়েকটা ছবি তুলে নিয়েছি। দেখো, মেঘের জন্য কিন্তু ভ্যালির দৃশ্য একদমই ক্লিয়ার নয়। আকাশ পরিষ্কার থাকলে যত দূর অবধি চোখ যাবে তত দূর অবধি কিন্তু তোমরা প্রত্যেকটা হিলে, পিক পয়েন্ট এবং ভ্যালি নিচ থেকে দেখতে পাবে। একটুখানি ভিডিও আর ছবি তুলতে তুলতেই দেখতে পেলাম আকাশ হঠাৎ করে কিছুটা ক্লিয়ার হয়েছে। আসলে পাহাড়ি অঞ্চলে কখন যে মেঘ আসে আর কখন বৃষ্টি হয়, আবার কখনই হট করে বৃষ্টি থেমে যায় বোঝা কয়েক মিনিট আগেও কিন্তু নিচের এই গ্রামটাকে দেখা যাচ্ছিল না, এখন আবার একটুখানি ক্লিয়ার হয়েছে আকাশ। যতটা সম্ভব 5-6 মিনিট অপেক্ষা করে ক্যানিয়ন ভ্যালি দেখার পরে আবার আমরা বাসে চেপে বসলাম। সত্যি কথা, বৃষ্টির জন্য কোথাও বেশি সময় দাঁড়ানো যাচ্ছে না। And the bridge is approximately 50 meters long. So to go down to the bridge, you'll have to do a little bit of trekking here, okay? So there are about 280 to 300 steps down to reach the Living Root Bridge. So you'll have to go down the 300 steps and come back up the 300 steps again. So if anyone here is having any kind of knee problem, back problem, especially breathing problem, I'm not suggested to go down because to come back up you'll need a lot of energy, okay? The steps to here are very small. আজকে ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে আমাদের রিওয়াই লিভিং রুট ব্রিজ। এখানে বাস 1 ঘন্টা দাঁড়াবে। আমরা এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজে। এখানে মোটামুটি 250 থেকে 300 সিঁড়ি আছে। গাইডের মুখে শুনেছে রিক এখানে 300টা সিঁড়ি উঠতে এবং নামতে হবে। ওই শুনেই ও কিন্তু ভয় পেয়ে গেছে। আর ওর সকাল থেকেই শরীরও একটুখানি খারাপ ছিল। বাচ্চা মানুষ এত জার্নি করতেও পারে না, আর ধকলও গেছে ওর উপরে ভীষণ। তাই সবাই মিলে একটুখানি বুঝিয়ে শুনিয়ে ওকে রাজি করানো হয়েছে। আর ওকে তো একা বাসে রেখেও যাওয়া যাচ্ছে না। বেশ 100-150টা সিঁড়ি ক্রস করার পরে এখানে ছিল টিকিট কাউন্টার। এখানে আবার টিকিট বড়দের 40 টাকা করে। সিঁড়ি নামার পরেই দেখলাম অপূর্ব সুন্দর সেই ঝর্ণা। আর এই নদীর দুকুলকে একত্রিত করেছে গাছের শিকড় দিয়ে তৈরি করা এই ব্রিজ। রাবার গাছের ঝুলন্ত মূলগুলোকে মানুষরাই নাকি হাতে পেঁচিয়ে পেঁচিয়ে কোনো এক সময় জড়ো করে দিয়েছিল, আর এটা দিয়েই পাহাড়িরা একটা পাহাড় থেকে অপর পাহাড়ে যাতায়াত করত। এই পাহাড়ের আদিবাসীদের
যাতায়াতের সুবিধার জন্যই কিন্তু এই ব্রিজ তৈরি করা। ঝর্ণার সৌন্দর্য দেখতে হলে কিন্তু তোমাদের বর্ষাকালেই মেঘালয়ে আসতে হবে। বৃষ্টির জল পেয়ে যেন নদীগুলো পুরো ফুলে ফেঁপে উঠেছে। কি সুন্দর কলকল শব্দ। আমি তোমাদের একটুখানি নদীর জলটাকে দেখাচ্ছি। টানা 3 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। 250 থেকে 300 সিঁড়ি নামার পরে এই দৃশ্য দেখে কিন্তু চোখ একদম ছানা বড়া হয়ে গেছে। এত স্পিডে জল যাচ্ছে, তার মধ্যে এই জায়গায় দেখো রেলিং আবার একটুখানি ভাঙা আছে। তো বন্ধুরা, যারা এই সময় মেঘালয়ে ঘুরবে ভাবছো, একটুখানি সাবধানেই কিন্তু চলাফেরা করতে হবে। ঝর্ণার জলের খুব বেশি কাছাকাছি কিন্তু যাবে না। আমি সিঁড়ি দিয়ে একটুখানি নিচের দিকে নেমেছিলাম। রিকার ওর বাবা ব্রিজের উপরেই দাঁড়িয়েছিল। গাছের উপর থেকে শিকড়গুলো ঠিক কিভাবে নেমেছে তোমাদের একটুখানি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আমাদের ওঠার পালা। এই সিঁড়ি যে আমরা কি করে উঠবো তাই ভাবছি। 300টা সিঁড়ি, নামতে তো ফটাফট নেমে গেছে, ওঠার সময়টাই হচ্ছে গিয়ে প্রকৃতির কি সুন্দর অপরূপ সৃষ্টি, নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। সিঁড়ি ওঠার সময় একটা টিপস তোমাদের বলে দিচ্ছি, কথা কিন্তু বেশি বলবে না, আর নাক দিয়ে শ্বাস ফেলার চেষ্টা করবে, মুখ বন্ধ রাখবে, তাহলে দেখবে একটুখানি দম পাবে। অনেকে আবার লাঠি কিংবা বড় ছাতার হেল্পও নিচ্ছে। রাস্তার দুধারে ছোট ছোট টং ঘরের মধ্যে নানা ধরনের খাবার নিয়ে দোকানিরা বসে আছে। তাও বৃষ্টির জন্য অনেক দোকান প্রায় বন্ধই ছিল। এই ঠান্ডার মধ্যে সিঁড়ি উঠে পুরো ঘেমে গেছি। Till date, after the Incredible India show came over here, they did a survey, and after that only it has been renowned as the cleanest village in Asia. Okay, and this village that we have here has a total number of 93 houses presently, 2 primary schools and 2 church, and the maximum population residing here is about 1400 people. And the maximum population of about 60 to 70% of the people are all Christians here. And the most important thing about this village here is that all the people residing here, right from the very small লিভিং children রুট to the ব্রিজ adults, দেখার পরে আজকের থার্ড ডেস্টিনেশন হচ্ছে আমাদের মাউলিলং ভিলেজ। রুট ব্রিজ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই ভিলেজ অবস্থিত। এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ হচ্ছে এই মাউলিলং। এখানকার আদিবাসীদের ঘর দোর, বাড়ি ঘর, রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর করে সাজানো গোছানো যে এটাকে গডস গার্ডেনও কিন্তু ওরা বলে থাকে। এখানে আবার বাস 1 ঘন্টা দাঁড়াবে, আর এই মাউলিলং থেকে দুপুরে লাঞ্চ করে নেওয়ার জন্য বলা হয়েছে। লাঞ্চ সেরে সবাই আবার গ্রামটা ঘুরে দেখার জন্য নেমে পড়েছে। গ্রামে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এই ট্রি হাউসে। প্রচণ্ড বৃষ্টির জন্য বাসের সিঁড়িগুলো স্লিপারি হয়েছিল বলে আমরা আর উপরে উঠিনি। প্রত্যেকটা বাড়িঘরই নানা ধরনের পাতাবাহার গাছ দিয়ে সাজানো গোছানো ছিল। আর এখানের 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। রাস্তার দুধারেই রাখা ছিল ডাস্টবিন। প্লাস্টিক জাতীয় জিনিস যত্রতত্র ফেলা যাবে না, এগুলোকে নির্দিষ্ট ডাস্টবিনেই কিন্তু ফেলতে হবে। তো বন্ধুরা, আজকে মাউলিলং ঘোরার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বৃষ্টিতে ছাতা নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা ঘুরে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। গাছগাছালি যেহেতু আমার এমনিতেও একটা পছন্দের জায়গা, তাই এখান থেকে যাওয়ার আর মন চাইছিল না। আর এখন তো আর বৃষ্টিতে ওরকম ছাতা নিয়ে হাঁটাহাঁটি করা হয় না,
তো তাই এখানে হাঁটতে বেশ ছোটোবেলায় স্কুলে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। এরই সাথে এখানকার গ্রামবাসীদের সাথেও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। কত ধরনের যে পাতাবাহার গাছ হয় এখানে না আসলে বুঝতে পারবে না। চলো তাহলে বন্ধুরা, আমার সাথে তোমরাও সম্পূর্ণ গ্রামটা ঘুরে দেখো। মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগবে সম্পূর্ণ গ্রামটা ঘুরে দেখতে। তো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ মাউলিলং ভিলেজ ঘুরে দেখা হয়ে গেছে। এখন আবারও বাসে চেপে বসলাম। এখন আমরা 4th ডেস্টিনেশন যাব বড়হিল ফলস আর ডাউকি। প্রচণ্ড বৃষ্টি হওয়ায় রাস্তায় ধস পড়েছে, তাই গাড়ি পাশ দিতে মোটামুটি 1 ঘন্টা মতো আমাদের জ্যামে আটকে থাকতে হয়েছে। বেশ কিছুটা সময় জ্যামে আটকে থাকার পরে আবারও বাস ছুটলো ডাউকির উদ্দেশ্যে। আর রাস্তার দুধারে ছিল প্রচুর পরিমাণে বাংলাদেশে ঢুকে গেলাম আমরা। নর্থ ইস্টের প্রায় প্রতিটা রাজ্যেই কিন্তু এই পান, তামুল আর সুপুরি খাওয়ার প্রচলন রয়েছে। সুপুরি বাগান দেখতে দেখতে হাতের ডান পাশে দেখতে পেলাম বাংলাদেশ বর্ডার। এখান থেকে বাংলাদেশ কিন্তু পুরো ক্লিয়ারলি দেখা যায়। মোবাইলে টাইম আর নেটওয়ার্ক দুটোই বাংলাদেশে শো করছে। মাউলিলং থেকে ডাউকি যাওয়ার পথে মোটামুটি রাস্তার ধারে ছোট বড় তোমরা প্রায় 15 থেকে 20টা ঝর্ণা দেখতে পাবে। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম বড়হিল ফলসে। বৃষ্টির জন্য মেঘালয়ার প্রত্যেকটা ঝর্ণা কিন্তু দারুণ সুন্দর রূপ নিয়েছে। এখান থেকে পাহাড়ি যে জঙ্গল এরিয়াটা দেখতে পাবে সেটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়া, আর একদম সমতল এরিয়াটা হচ্ছে বাংলাদেশ। বড়হিল ওয়াটারফলস দেখার পরে আবার আমরা বাসে উঠে বসলাম। Jungle area, okay? Everything that you see down there, the plain areas, the water, the roads, the people, everything down there belongs to Bangladesh. Still have the state of Bangladesh. And this river that they have here is the Ummat River, which is flowing down from our state and going down to Bangladesh. So half of the river on the upper part belongs to India and down there belongs to Bangladesh. So the river that we have here acts as a partition itself between India and Bangladesh. So we do not have any border fencing area here, okay? So once it starts raining here heavily, everything that you see down here will be covered in water. So by the month of July to August, you will not see any land down there. They will only be covered in water. और वो सबसे नीचे बांग्लादेश है। Only during winter season when there is no rain here. Once rain starts here, the water is like this, muddy. So you won't get crystal clear rivers. So this time it's always like this and it will be remaining like this till the month of September. So September को बारिश यहाँ कम हो जाता है and then the river starts getting clearer slowly till the month of December. People come for boating, they take you from down here, go up to those islands. Actually there are islands over there when there are islands over there when water reduces. The name of the river is Ummat River, UMNGOT, and the name of this village here
we will be taking another route from here, okay? তো This is বন্ধুরা a আজকের longer route দিনের because we লাস্ট cannot অ্যান্ড go back from ফাইনাল the same way. It take ডেস্টিনেশন time, we হচ্ছে won't reach আমাদের home early. ডাউকি। ডাউকিতে পৌঁছে গেছি। যেহেতু আমরা বর্ষাকালে এসেছি আর এর মধ্যে সাইক্লোনও চলছে, তাই ডাউকি নদীর জল কিন্তু একদম ঘোলা। রাস্তায় এত জ্যাম একমাত্র শীতকালে আসলে এই নদীর জল পুরো ক্লিয়ার পাওয়া যায়। আর গতকাল রাতে যেহেতু খুব বেশি বৃষ্টি হয়েছে, এখানকার এক আদিবাসীর কাছ থেকে শোনা গত রাতে নাকি প্রায় 300 নৌকা ওদের জলে ভাসিয়ে নিয়ে গেছে। তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো জলস্তর কতটা বেড়ে গেছে, তাই এখন বোটিংও বন্ধ আছে। পরন্ত বিকেলে সূর্য ডোবার সৌন্দর্য উপভোগ করে আমরা ডাউকি থেকে ফিরে আসলাম। আমার ঠিক পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাসি হিল, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জয়ন্তিয়া হিল। আর নদীর ঠিক বাঁ দিকে দূরে যে সমতল এরিয়াটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বাংলাদেশ। আর কোন সা वाला জয়ন্তিয়া? এই वाला জয়ন্তিয়া। তো বন্ধুরা আজকের মাওলিলং এবং ডাউকি ঘুরে দেখার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ডাউকি নদীতে বোটিং করতে না পারলেও কিন্তু বোটের উপরে একটুখানি বসে ছবি তুলে মনের দুঃখটাকে লঘু করলাম। এখন সন্ধ্যে 6টা বাজে। আমাদের শিলং পৌঁছাতে কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। তো সেজন্য আগে থেকেই গাইড বলে দিয়েছে এখান থেকেই কিছু স্ন্যাক্স কেনাকাটা করে সঙ্গে রাখতে। যে পথে আমরা এসেছি সেখানে যেহেতু রাস্তায় ধস পড়েছে, তাই গাড়ি আর ওই রাস্তায় যাবে না, অন্য রাস্তা ধরে ঘুরে শিলং পৌঁছাবে। ডাউকি থেকে টুকটাক খাওয়ার কেনাকাটা করে আমাদের গাইড বাহনের সাথে একটা ছবি তুলে আবারও আমরা বাসে চেপে বসলাম। এখন রাত 10টা বাজে। শিলং পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে, তাই সমস্ত খাওয়ার হোটেল বন্ধ হয়ে গেছে। শিলংয়ে মোটামুটি রাত 9:30টার পরে সব দোকানহাট বন্ধ হয়ে যায়। শিলংয়ে যে হোটেলে ছিলাম ওখান থেকেও ম্যানেজার ফোন করে বলেছে আমরা যেন রাতের ডিনারটা বাইরে থেকেই করে আসি। পুলিশ বাজারে নেমেই দেখতে পেলাম একটা ঢাকাইয়া রেস্টুরেন্ট খোলা আছে, ওখান থেকে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। আজকে অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। এখানে ভেজ থালি হচ্ছে 180 টাকা করে। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।